সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। মেট্রো বন্দে ভারত কোচ নির্মাণে টিটাগড় রেল কারখানাকে 40 একর জমি রাজ্যের। ফের নয়া অতিথি বেঙ্গল সাফারি পার্কে 3 শাবকের জন্ম সিংহ দম্পতি সুরজ তনয়ার। নতুন নিয়ম অতিরিক্ত শূন্যপদ আইন মেনেই এসএসসি 2016 নিয়োগ মামলায় সওয়াল রাজ্যের। বেড়াচিটিতে আতঙ্কের বৃদ্ধাশ্রম, তদন্তের নির্দেশ মহকুমা শাসকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নির্মাণে গতি আনতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের বর্তমান কারখানা সম্প্রসারণের জন্য হুগলির কোতরং ও ভদ্রকালী মৌজে 40 একর সরকারি জমি লিজে হস্তান্তরের সিদ্ধান্ত নিল রাজ্য। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি সূত্রের খবর, জমির দাম ধরা হয়েছে 126 কোটি টাকা এবং তার 99 বছরের লিজে টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডকে দেওয়া হয়েছে। এই জমি উত্তরপাড়ায় ওই কারখানার বর্তমান 34 একরের ইউনিটের ঠিক পাশে অবস্থিত। জমি হস্তান্তরের ফলে কারখানা সম্প্রসারণে গতি আসবে। মেট্রো ও বন্দে ভারতের কোচ রাজ্যের মধ্যে প্রস্তুত হওয়ার পরিকাঠামো তৈরি হবে। এর ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে বলেই মনে করছে সরকার। বিধবা ও বার্ধক্য ভাতা একই সঙ্গে ভাতা প্রদানের প্রক্রিয়াগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত কলকাতা পুর নিগম এলাকায় এই ভাতা অনুমোদনের দায়িত্ব ছিল সমাজ কল্যাণ দপ্তরের অধীন একটি বিভাগ। এখন থেকে এই দায়িত্ব পালন করবেন কলকাতা পুর কমিশনার। প্রশাসনের যুক্তি, নতুন এই ব্যবস্থায় প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও স্বচ্ছ হবে। এতে উপভোক্তারা দ্রুত ভাতা হতে পারবেন। নবান্ন সূত্রের খবর, শিল্প উন্নয়ন ও সমাজ কল্যাণ দুই ক্ষেত্রেই এই সিদ্ধান্ত রাজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। বন মহোৎসবের দিন সুখবর নিয়ে এলো বেঙ্গল সাফারি পার্ক। এক ধাক্কায় 3 গুণ হলো সাফারি পার্কে সিংহের সংখ্যা। বেঙ্গল সাফারি পার্কে জন্ম হয়েছে 3 সিংহ শাবকের। এই নতুন 3 অতিথির আগমনে খুশি বন দফতর, জু অথরিটি এবং সাফারি পার্ক কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মার্চ মাসে জন্ম হয়েছে ওই 3 সিংহ শাবকের। 3টি পুরুষ শাবক। এর আগে একটি পুরুষ শাবক জন্ম দিয়েছিল ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে আনা সিংহ দম্পতি সুরজ ও তনয়া। তাদের নিয়ে আসার কিছুদিনের মধ্যেই ওই শাবকের জন্ম হয়। সেই শাবকের জন্মের 11 মাসের মাথায় ফের গর্ভবতী হয় তনয়া। আর চলতি বছরের মার্চ মাসে ফের 3টি শাবকের জন্ম দিয়েছে সে। সব মিলিয়ে এখন বেঙ্গল সাফারি পার্কে সিংহের সংখ্যা বেড়ে 6 হয়েছে, যার মধ্যে 5টি পুরুষ ও 1টি স্ত্রী। বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেকটি শাবকই সুস্থ রয়েছে, তবে এখনই তাদের পর্যটকদের সামনে আনা হবে না, রাখা হচ্ছে নাইট শেল্টারে। সেখানে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। তীব্র গরমে যাতে কোনোভাবেই 3 শাবক ও মায়ের অসুবিধা না হয় তার জন্য রাখা হয়েছে এলাহি ব্যবস্থা। সিংহ শাবকের জন্মের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজননেও নজির তৈরি করেছে বেঙ্গল সাফারি পার্ক। বর্তমানে বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 13টি। গত সপ্তাহে আলিপুর চিড়িয়াখানা থেকে 18টি নতুন অতিথির আগমন হয়েছে এখানে। তার মধ্যে রয়েছে ঘড়িয়াল, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, হিমালয়ান ব্ল্যাক বিয়ার বা ভাল্লুক সহ একাধিক পাখি। পার্কে নতুন অতিথিদের আগমন হলে পুজোর আগে তাদের দেখা মিলবে কিনা সেই নিয়ে বিষয়ে নিশ্চিত নয় কর্তৃপক্ষ। সোমবার বেঙ্গল সাফারি পার্কে বন মহোৎসবের আয়োজন করা হয়েছিল। বেঙ্গল সাফারি পার্ক চত্বরে উৎসবের সূচনা হয় স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার শ্রী সুধাকর, এসজেডি চেয়ারম্যান দিলীপ দুগ্গার, শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বন দফতরের মুখ্য বনপাল কণা তালুকদার, বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বিজয় সহ অন্যান্যরা। স্কুল সার্ভিস কমিশন নিয়োগের জন্য নতুন নিয়ম তৈরি করতেই পারে, পাশাপাশি কত শূন্য পদে নিয়োগ করবে সে বিষয়ে এসএসসি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সোমবার কলকাতা হাইকোর্টে সওয়াল রাজ্য সরকারের। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের নতুন নিয়মকে চ্যালেঞ্জ ও অতিরিক্ত শূন্যপদ তৈরির বিরুদ্ধে মামলার শুনানি ছিল এদিন। যদিও শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন এদিন আদালতে হলফনামা জমা দিয়ে তাদের বক্তব্য জানিয়েছে। তবে 2016 নিয়োগ প্রক্রিয়ার জন্য কেন নতুন রুল তৈরি করা হলো, কেন অতিরিক্ত শূন্যপদ জুড়ে বিজ্ঞপ্তি জারি করা হলো, এরকম একাধিক প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ। এদিন শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 2016 সালে যারা পাশ করেছিলেন তাদের মধ্যে একটা প্যানেল প্রকাশ করা হয়েছিল, কিন্তু তাদের সবাই চাকরি পেয়েছিলেন এমন নয়। যারা চাকরি পাননি তাদের মধ্যে তো দাগি বা নির্দোষ কোনো ব্যাপার নেই। শূন্য পদে হেরফের বা পরিবর্তন করা বেআইনি কিছু নয়। স্কুল সার্ভিস কমিশনের রুল অনুযায়ী শূন্যপদ যোগ করে নিয়োগ করা যায়। ফলে 2025 সালে নতুন রুল এনে যেটা করা হয়েছে সেটা আইন মেনেই করা হয়েছে। বিচারপতি সৌমেন সেন কিশোর দত্তকে প্রশ্ন করেন, সুপ্রিম কোর্ট 2016 সালের পরীক্ষা নিতে বলেছিল ফ্রেশ রিক্রুটমেন্ট করে, সে বিষয়ে রাজ্য কি বলবে? সেখানে নতুন শূন্যপদ কি জোড়া যায়? জবাবে অ্যাডভোকেট জেনারেল পাল্টা প্রশ্ন তোলেন, কোনো চাকরি প্রার্থীর কি আইনগত অধিকার আছে তিনি 10টি পদের জন্য প্রতিযোগিতা করবে নাকি একটা পদের জন্য সেটা ঠিক করার?
সেটা তারা ঠিক করার কি এইভাবে মামলা করে সেই দাবি করা যায় না। মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন শূন্যপদ 2016 সালে নিয়োগ প্রক্রিয়া করা যায় না। এখানেও পিছনের দরজা দিয়ে নিয়োগের দরজা খোলা যাবে না। সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য বলে দিয়েছে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া যায় না। সব পক্ষের বক্তব্য শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত। কেউ স্বেচ্ছায় কেউ বা বাধ্য হয়ে জীবনের শেষ সময়টুকু কাটাতে আসেন বৃদ্ধাশ্রমে, কিন্তু সেই বৃদ্ধাশ্রমেই যদি হয়ে ওঠে নরক সমান। এমনই অভিযোগ দুর্গাপুরের বেনাচিতির রবীন্দ্র সরণিতে অবস্থিত অন্তিম বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে, যেখানে আবাসিকদের উপর অত্যাচার, তাদের ঠিকমতো খেতে না দেওয়া এবং প্রতিবাদ করলে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার জেরে এই সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন দুর্গাপুরের মহকুমা শাসক। অন্তিম নামে বৃদ্ধাশ্রমটি ঘাটালের একটি সংস্থা চালায়, তবে এর খরচ আসে রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তর থেকে। ঘটনার সূত্রপাত এখানকার আবাসিক কবিতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে। জানা গিয়েছে এই বৃদ্ধাশ্রমের আবাসিক বছর 82 প্রবীর বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী কবিতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকতেন। রবিবার কবিতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রবীর বন্দ্যোপাধ্যায় তার এক আত্মীয় ও স্থানীয় কয়েকজনকে নিয়ে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করে রাত 12:30 নাগাদ ফেরেন বৃদ্ধাশ্রমে, কিন্তু তাকে বৃদ্ধাশ্রমে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সেখানে কর্মীরা জানিয়ে দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে প্রবীর বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেওয়া যাবে না। আর এ নিয়ে সরব হয়েছেন বৃদ্ধের নিকট আত্মীয় পম্পি সিংহ। বিষয়টি প্রথমে তিনি স্থানীয়দের জানান, এরপর সেখানকার কাউন্সিলর ও পরে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে অন্তিম বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আমি অভিযোগ পেয়েছি, সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করবেন এবং রিপোর্ট জমা দেবেন। বৃদ্ধের আত্মীয় পম্পি সিংহ বলেন, গত 5 বছর ধরে প্রবীর বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী কবিতা বন্দ্যোপাধ্যায় এখানে থাকতেন। ওরা আমার কাকা শ্বশুর এবং শাশুড়ি। আমি নিজে প্রতিবন্ধী, এমনকি বাড়িতে কেউ নেই তাদের দেখাশোনার জন্য, তাই এখানে রেখে গিয়েছিলাম। তবে প্রায় এসে খোঁজ নিতাম, খাবার দিয়ে যেতাম। তার অভিযোগ, সম্প্রতি এই অন্তিম বৃদ্ধাশ্রমের তরফে বয়স্ক মানুষগুলোর সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। ওদের ঠিক মতো খেতে দেওয়া হয় না, শৌচালয় অপরিষ্কার, বয়স্ক বাবা মাদের দিয়ে সেগুলি পরিষ্কার করানো হয়। অভিযোগ করলে মারধরের হুমকি দেয়। আজকে আমাদের সামনেও বলেছে, আপনারা চলে গেলে পেটে চাকু মেরে দেবো। এরা অমানুষের মতো আচরণ করছে। কবিতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। পম্পি সিংহের অভিযোগ, আমার কাকিমা অসুস্থ হয়ে পড়েছিলেন, ঠিক মতো খেতে দিত না। কয়েকদিন আগে বৃদ্ধাশ্রমের লোকজন হাসপাতালে ভর্তি করে দিয়ে আসে, সেখানে আমার নম্বর আর ঠিকানা দিয়েছে এরা। হাসপাতালে ভর্তি করার পর কোনো খোঁজ নেয়নি। গতকাল আমাকে ফোন করে হাসপাতাল থেকে বলা হয় কবিতা বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন। এমনকি শেষকৃত্যের জন্য কর্তৃপক্ষ কোনো সাহায্য করেনি। স্থানীয় লোকজনের সাহায্যে আমরাও শেষকৃত্য করেছি, কিন্তু রাতে আমার কাকা শ্বশুরকে ঢুকতে দেয়নি। আজ সকালে পুলিশ এসে ওনাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ শীল বলেন, প্রবীণ মানুষগুলোর উপর অত্যাচার করা হচ্ছে। আমরা চাই না আশ্রমে আর কোনো প্রবীণ মানুষ এসে অত্যাচারিত হোক। সে কারণেই আমরা মহকুমা শাসককে চিঠি করার সিদ্ধান্ত নিয়েছি। তার কাছে আমাদের আবেদন, অবিলম্বে যেন এই মানুষগুলোকে অন্য কোনো আশ্রমে স্থানান্তরিত করা হয়।